লাখো মানুষের অশ্রুসিক্ত নয়নে এক মহাকালের সমাপ্তি। অনস্বীকার্য অবদানে ইতিহাসে বহুদিন স্মরণীয় হয়ে থাকবেন খালেদা জিয়া। মা খালেদা জিয়ার জানাজায় সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ। নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে দেশি পরিবার, মন্তব্য তারেক রহমানের। ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক, গণমাধ্যমের খবরের নিন্দা জামায়াত আমিরের। বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান। নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব, স্কুলে বই বিতরণ। উৎসব অনুষ্ঠান করতে মানা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে, নববর্ষের ভাষণে মন্তব্য পুতিনের। এবং টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড ঘোষণা। তালিকায় নাম রয়েছে কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের রাজনীতিতে এক যুগের সমাপ্তি। গৃহবধূ থেকে জাতির নেত্রী হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম দেশকে দেখিয়েছে সাহস, দৃঢ়তা ও আপোষের নেতৃত্বের এক উজ্জ্বল ছবি। তার চলে যাওয়া শুধুই একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি, যা জাতির হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখে যাবে, রয়ে যাবে ইতিহাস হয়ে। পার্লামেন্টে খালেদা জিয়া, তারেক রহমান আর জিয়াউর রহমানকে নিয়ে চলছে তাদের। বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের আবির্ভাব একটি নাটকীয় অধ্যায়ের সূচনা করেছিল। ৭৫ পরবর্তী সময় জিয়াউর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্ব দেশের মানুষের মধ্যে আশা জাগিয়েছিল। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে একত্রিত করে জাতীয়তার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তার সাহসিকতা এবং রূপান্তরমূলক নেতৃত্ব তাকে একজন অনন্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু হত্যার মাধ্যমে দেশ সেই নেতৃত্ব থেকে বঞ্চিত হয়। নেতৃত্বের সংকটের মধ্যে বিএনপি জন্ম নেয়, আর সে সময় বেগম খালেদা জিয়া গৃহবধূর তকমা কাটিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। ৯০-এর দশকে বাংলাদেশের নারী শিক্ষায় যে গণজাগরণ ঘটেছিল, তার পেছনে তার অবদান অনস্বীকার্য। মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে তিনি বৃত্তি এবং বিশেষ করে গ্রামীণ মেয়েদের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদানের উদ্যোগ নেন। খালেদা জিয়ার রাজনীতিতে আবির্ভাব সহজ ছিল না। সংকটময় সময় তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং ধীরে ধীরে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৮৩ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। রাজপথের আন্দোলন, বিবৃতি, গ্রেফতার সব মিলিয়ে তিনি দেশের রাজনীতির দৃশ্যমান মুখে পরিণত হন। ১৯৮৬ সালে নির্বাচনে অংশ না নেওয়ার সাহসী সিদ্ধান্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করে। ৯০-এর গণঅভ্যুত্থানের সময়ও তার নেতৃত্বে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা দেখা যায়। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান, বহুদলীয় রাজনীতির পুনর্জীবন এবং বিরোধী রাজনীতির স্থান তৈরি, সব ক্ষেত্রেই তার অবদান অমূল্য। বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নেতৃত্ব নারীর রাজনৈতিক অংশগ্রহণকে দৃশ্যমান করেছে। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য তিনি দীর্ঘ সময় সংগ্রাম করেছেন, কারাবরণ সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। ২০০৭ সালের পরের সময় পরিবারের ওপর অমানবিক নির্যাতন এবং ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও তিনি দেশে থাকেন এবং দেশের মাটির প্রতি অবিচল থাকেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি একটি রাজনৈতিক প্রজন্মের অধ্যায়ের সমাপ্তি। সামরিক শাসনের অন্ধকার থেকে সংসদীয় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার সংগ্রাম, অসীম রাজনৈতিক চাপ, কারাবরণ, অসুস্থতা সবকিছুর মধ্যেও তিনি ছিলেন দৃঢ়, আপোষহীন ও আত্মমর্যাদাশীল। বাংলাদেশের ইতিহাস তাকে সাহসী ও আপোষহীন নেত্রী হিসেবে মনে রাখবে। এই শোক শুধু একটি দলের নয়, এটি পুরো জাতির একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের বিদায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বেগম খালেদা জিয়ার শেষ বিদায়কে ঐতিহাসিক অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে বৃহস্পতিবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানাজা ও দাফনের সহযোগিতার জন্য পরিবারের পক্ষে সকলের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এই বিদায় সম্পন্ন হয়েছে, যা পরিবারের কাছে অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে। মা খালেদা জিয়ার জানাজা ও দাফনের সহযোগিতার জন্য দায়িত্ব পালনরত সবাইকে নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়কে ঐতিহাসিক বিদায় উল্লেখ করেছেন তিনি। দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এই বিদায় সম্পন্ন হয়েছে বলে জানান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল 7:15টার কিছু আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা জানান তারেক রহমান। পোস্টে তারেক রহমান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের, সাংবাদিকদের ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং মন্ত্রিসভার সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান লিখেন, জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা তাদের পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে। তিনি লিখেন, এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে, আর সেটি সম্ভব হয়েছে তাদের যত্ন, দায়িত্ববোধ এবং পেশাদারত্বের কারণে। তাদের সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ। পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান লেখেন, প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন তা হৃদয় স্পর্শ করেছে। নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশি পরিবার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। বৃহস্পতিবার সকাল 10টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, লাখ লাখ মানুষ একসঙ্গে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং সেই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তা আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিক দিয়ে তিনি ছিলেন সমগ্র জাতির মা। এ সময় যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি। এছাড়াও যেখানে মায়ের পথ চলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ভারতীয় এক কূটনীতিকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে বুধবার সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। কিছু গণমাধ্যমের খবরে বৈঠকটি গোপন ছিল বলে উল্লেখ করা হয়, তবে গণমাধ্যমের এই খবরের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত আমির। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্ট্যাটাসে এই নিন্দা জানান তিনি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়ার মধ্যেই নতুন করে আলোচনায় জামায়াতে ইসলামী। দলের আমির ডক্টর শফিকুর রহমানের দেয়া এক সাক্ষাৎকার নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা। ভোটের পর একটি জাতীয় সরকারে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়ে জামায়াত আমির জানান, চলতি বছরের শুরুতে ভারতের এক কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেন। এমনই তথ্য তুলে ধরা হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, ঢাকার একটি আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকটি হয়েছিল তার বাইপাস সার্জারি হওয়ার পর। ভারতীয় ওই কর্মকর্তাই বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলেও জানান তিনি। এদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে মুখ খুলেছেন জামায়াত আমির। বৃহস্পতিবার সকালে ভারতের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি। পোস্টে তিনি জানান, রয়টার্সের সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি বোঝাতে বৈঠকের কথাটি জানান তিনি। তিনি বলেন, অন্যান্য দেশের কূটনৈতিকরা যেমন এসেছিলেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও কথা হয়েছে। তিনি
তিনি আরও জানান, অন্যান্য কূটনীতিকদের সাক্ষাতের মতো এই সাক্ষাৎও তারা প্রচারের জন্য দিতে চেয়েছিলেন, কিন্তু ভারতের কূটনীতিকরা প্রচার না করার অনুরোধ জানান। এখানে গোপনীয়তার কিছু নেই। পোস্টে গণমাধ্যমের খবরের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এর আগে জামায়াতের আমির রয়টার্সকে বলেন, অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। ভারতীয় ওই কর্মকর্তা বিষয়টি গোপন রাখতে বলেছিলেন। এছাড়াও অনেক কূটনীতিকই তার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল। এখানে সমস্যা কোথায় বলেও প্রশ্ন ছুড়ে দেন তিনি। শফিকুর রহমান বলেন, সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে, কারণ সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে। পাকিস্তানের সঙ্গে জামায়াতের অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেন, কোনো একটি দেশের দিকে ঝুঁকে না পড়ে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চান তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে মিছিলের অভিযোগ উঠেছে। তবে কারা এই মিছিল বের করেছে তা জানেন না বলে দাবি জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর সুলতান আহমেদের। বুধবার রাতে বরগুনা 2 আসনের পাথরঘাটা উপজেলায় এই মিছিল বের করা হয়। এ সময় পাথরঘাটার নবনিযুক্ত ইউএনওর বিরুদ্ধে স্লোগান দেন তারা। জানা যায়, বরগুনা 2 আসনের পাথরঘাটা পৌর শহরে একটি মিছিল বের করা হয়। এ সময় মিছিল সহকারে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। তবে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই মুখে মাস্ক পরিহিত ছিলেন। এ সময় তারা দাঁড়িপাল্লায় ভোট চেয়ে স্লোগান দেন। এই ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বরগুনা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর সুলতান আহমেদ বলেন, ঘটনাটি রহস্যজনক, এই মিছিল তাদের না। এর প্রতিবাদ জানিয়ে স্থানীয় সংগঠনকে বিবৃতি দিতে বলা হয়েছে বলেও জানান তিনি। সময়ের পরিক্রমায় আরও একটি বছরের সমাপ্তি, সেই সঙ্গে বিশ্ববাসী বরণ করে নিল নতুন বছর 2026কে। আজ ইংরেজি নতুন বছরের শুরু, আর নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। বিশ্বের সবার আগে নতুন বছর 2026 সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় কিরিবাতি দ্বীপ দেশের কিরিতিমাতি। নিজেদের মতো করে 2026 সালকে স্বাগত জানালো বাংলাদেশিরাও। রাত 12:01 শুরু হয় 31st নাইট উদযাপন। এবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগর পুলিশ। এতেও থামেনি ঢাকাবাসীর 31st নাইট উদযাপন। শহর জুড়ে রাত 12টার পরই পাওয়া যায় আতশবাজি আর পটকা ফোটানোর বিকট শব্দ। সেই রেশ কাটতে না কাটতেই হবে ভোরের আবির্ভাব। আনন্দ আর শান্তির বার্তা নিয়ে পূর্ব আকাশে কুয়াশা ভেদ করে উঠে এলো নতুন দিনের সূর্য, জানান দিল ইংরেজি নববর্ষের প্রথম দিনের। নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। বছরের প্রথম দিনে বদলে যাচ্ছে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ। পুরনো পাঠ্য বইয়ের বদলে হাতে উঠেছে নতুন বই। দেশের কয়েক কোটি শিক্ষার্থীর হাতে এই বই তুলে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রাক প্রাথমিক থেকে নবম পর্যন্ত সব শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়। তবে এবছর কোনো উৎসব ও অনুষ্ঠান করা হয়নি। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা বই নেয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এবছর আগে থেকেই বই উৎসব না করার সিদ্ধান্ত ছিল। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধ থেকে শুক্রবার 3 দিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে গিয়ে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার পুঠিয়ার ঝলমলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল 7:50 দুর্ঘটনার খবর পেয়ে 7:55 ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব 2 কিলোমিটার।
বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। এই ঘটনায় 4 জন নিহত ও 1 জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সরওয়ার হোসেন বলেন, সকালে ঝলমলিয়া বাজারের কলাহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলাহাটের মধ্যে উল্টে যায়। নিহত 4 জনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। তারেক রহমানকে লেখা চিঠি বুধবার হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চিঠিতে মোদী প্রয়াত নেত্রীর আদর্শ ও উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে উল্লেখ করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তা এগিয়ে নেয়ার আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর অংশীদারিত্ব আরও সমৃদ্ধ করার জন্য এই পথ চলাকে আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেছেন এবং জাতীয় শোকের মুহূর্তে জনগণের প্রতি সহমর্মিতা ও তারেক রহমানের ভবিষ্যৎ পথ চলার জন্য শুভকামনা জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লেখা চিঠিটি বুধবার তারেক রহমানকে হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবনে এ চিঠি তুলে দেন তিনি। পরে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করে। চিঠিতে নরেন্দ্র মোদী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার শোকের কথা জানান। এর পাশাপাশি তিনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসনকে নিয়ে মোদী লেখেন, তার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ ও উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে তা এক নতুন পথ চলা নিশ্চিত করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিতা হিসেবে কাজ করবে। এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জ্ঞাপন করেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের বোধ দ্বারা পরিচালিত হয়ে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সবশেষে তারেক রহমানের ভবিষ্যৎ পথ চলার জন্য শুভকামনা জানান মোদী। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নববর্ষের প্রাক্কালে দেয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ বিশ্বাস করে যে ইউক্রেন যুদ্ধে তারা জিতবে। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন কিয়েভ যুদ্ধের অবসান চায়। ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার প্রায় 4 বছর পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন বুধবার ইউক্রেনের লড়াইরত বীরদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন। যদিও সম্মিলিত শান্তি আলোচনা এবং তীব্র লড়াইয়ের মধ্যে সংঘাতের ফলাফল এখনও নির্ধারিত হয়নি বলেও জানান পুতিন। এদিকে ইউরোপের আশঙ্কা রয়েছে যে ক্রেমলিনের যুদ্ধ শিগগির শেষ না হলে এই সংঘাত ইউক্রেনের সীমানা ছাড়িয়েও ছড়িয়ে পড়তে পারে। নববর্ষের ভাষণে জেলেনস্কি বলেন তার দেশ শান্তি চায়, কিন্তু তিনি কোনো দুর্বল চুক্তিতে স্বাক্ষর করবেন না। বলেন যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান চাই না। জেলেনস্কি পুনর্ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর একটি শান্তি চুক্তি 90% প্রস্তুত ছিল, তবে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এই 10% শান্তির ভাগ্য, ইউক্রেন এবং ইউরোপের ভাগ্য এবং মানুষ কিভাবে জীবন যাপন করবে তা নির্ধারণ করবে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চোটের কারণে অ্যাশেজে প্যাট কামিন্স খেলেছেন কেবল 1 ম্যাচ। জশ হ্যাজেলউড খেলতেই পারেননি, তবে দুজনই এখন চোট কাটিয়ে ফেরার পথে। অনেকটাই সেরে উঠেছেন টিম ডেভিডও। 3 জনকে রাখা হচ্ছে অস্ট্রেলিয়া টি20 বিশ্বকাপের প্রাথমিক দলে। অ্যাশেজের তৃতীয় টেস্টে পিঠের চোট থেকে সেরে উঠে খেলেন অ্যাডিলেড টেস্ট।
এই জানুয়ারি মাসের শেষ দিকে তার স্ক্যান করা হবে। সেই স্ক্যানের ফলাফলের উপর নির্ভর করবে চূড়ান্ত দলে তিনি থাকছেন কিনা। তবে নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানিয়েছেন, কামিন্সের পাশাপাশি হ্যাজেলউড ও ডেভিড তিনজনই পুনর্বাসনে। সবকিছু ভালোভাবে এগোচ্ছে এবং বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন বলে তারা আশাবাদী। টিম ডেভিড বক্সিং ডেতে বিগ ব্যাশের ম্যাচে গ্রেড 2 হ্যামস্ট্রিং চোট পান। অন্যদিকে হ্যাজেলউড হ্যামস্ট্রিং চোটের পর অ্যাকিলিসে ব্যথার কারণে পুরো অ্যাশেজে মিস করেন। চোট থেকে প্রায় সেরে উঠেছেন এই 3 তারকা। তা না হলে প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতো না। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিডের পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে এবং টিম ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী যে তারা বিশ্বকাপে খেলতে পারবেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লাখো মানুষের অশ্রুসিক্ত নয়নে এক মহাকালের সমাপ্তি। অনস্বীকার্য অবদানে ইতিহাসে বহুদিন স্মরণীয় হয়ে থাকবেন খালেদা জিয়া। মা খালেদা জিয়ার জানাজায় সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ। নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে দেশি পরিবার মন্তব্য তারেক রহমানের। ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক, গণমাধ্যমের খবরে নিন্দা জামায়াত আমিরের। বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান। নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। স্কুলে বই বিতরণ, উৎসব অনুষ্ঠান করতে মানা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে, নববর্ষের ভাষণে মন্তব্য পুতিনের। এবং টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড ঘোষণা। তালিকায় নাম রয়েছে কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।